বিদেশি ঋণ বাড়ছে, আগের ঋণের বোঝা আপনাকে বইতে হচ্ছে, এই সংকট কিভাবে সামলাবে? জি, আমরা তিনটা বিষয় জানি, সবাই জানি। একটা হচ্ছে যে স্বাধীনতার থেকে 2008 পর্যন্ত কি ঋণ ছিল, আর তারপরে আমরা দেখেছি যে পতিত সরকারের সময় এটা 323 বা 324% বেড়েছে এবং শর্তগুলো বেশি বেড়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারেও প্রায় $10 বিলিয়ন মতো বেড়েছে। তা আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা বলি যে আমরা কথা বলতে চাই না, কাজ করে দেখাতে চাই। ইতিমধ্যেই যে কাজগুলো হয়েছে, আমরা বারবার বলছি বিনিয়োগ, তারপরে উৎপাদন, তারপরে কর্মসংস্থান, কর। আমরা ইতিমধ্যেই কিন্তু করের ক্ষেত্রে 3টি টাস্কফোর্স করেছি, কারণ এখানে একটা এসআরওর বাজার ঘটে গেছিল এবং এটা আমাদের সবার জানা যে আপনি ক্ষমতাশীল, আপনি যেভাবে পারেন সুবিধা নেন, তো এটা তো চলতে পারে না। যার ফলে আজকে তলানিতে গেছে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ, সেই কারণে তো ঋণ বেড়েছে। তার মানে হচ্ছে যে ঋণ করছেন আপনি, পৃষ্ঠপোষকতা করছেন, পুঁজি পাচার করছেন। এই চক্র, দুষ্ট চক্রের মধ্যে আমরা আটকে গেছিলাম। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আপনার প্রথমে সামাজিক সুরক্ষা বৃদ্ধি করা, যাতে দরিদ্র মানুষ বেড়ে না যায়, এবং উৎপাদনশীল, বিশেষ করে অনেক উৎপাদনশীল মানে কৃষক বা এরা, তাদেরকে সহায়তা করা। অন্যদিকে হচ্ছে বিনিয়োগটা, মানে শিল্পের বিনিয়োগটা বাড়ানো, কারণ বিনিয়োগ তো গত সময়কালে হয় মানে স্থবির ছিল অথবা কমে গেছিল। তা আমরা সেইটার জন্যে দেখেন অনেকগুলো জিনিস করছি। যেমন আমরা কখনো চিন্তা করি নাই উত্তরাঞ্চলে যে পরিমাণে আমাদের উদ্বৃত্ত আছে, ফসল, ফল, কোনো চিন্তা করেছি? আপনি দেখেন কিভাবে আমার আলুর দাম চলে যাচ্ছে, কিভাবে ভুট্টার অবস্থা হচ্ছে, কিভাবে হচ্ছে টমেটোর অবস্থা হচ্ছে, কিভাবে আমের হচ্ছে, লিচুর হচ্ছে। আমরা কখনোই কিন্তু সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়নের কথা বলি নেই। আমরা কিন্তু উত্তরাঞ্চলে কৃষিজাত পণ্যের ক্ষেত্রে বড় রকমের একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা আনতে পারি, সেখানে কিন্তু জমিও আছে। তাহলে আমরা বলতে যে নির্দিষ্ট করে। তারপরে দ্বিতীয়, আপনি বলেছেন যে রাষ্ট্রীয় সক্ষমতা। আমাদের যদি ইশতেহার দেখেন, ইশতেহারে 5টি অংশ আছে। প্রথম অংশ হচ্ছে যে আপনার রাষ্ট্র সংস্কার, যেটা আমরা জুলাই। দ্বিতীয় হচ্ছে যে খুবই যে বৈষম্যহীন, যেটা জুলাইয়ের স্পিরিট এবং মুক্তিযুদ্ধের স্পিরিট। অবশ্যই আমাদের তো, আমরা বারবার বলছি যে আমরা 71-কে ধারণ করি এবং প্রতিটি গণ অভ্যুত্থানকে ধারণ করে আমরা আসি। তাহলে আপনি দেখেন যে দ্বিতীয় যে ভিত্তি বা ফাউন্ডেশন কি ছিল আপনার, আর বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন এবং রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধি। তৃতীয় হচ্ছে যে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন। চতুর্থ হচ্ছে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন। তারপরে বিভাজন করা যাবে না। আমি কিন্তু আপনার এই সময়ে দেখেছেন বিরোধী দল অনেক কথা বলে, আমরা কিন্তু এইগুলোতে যাচ্ছি না। আমরা মনে করি যে সম্মতি সংহতি দেখা দরকার, এবং আমরা দেখতে চাই যে পার্লামেন্ট আলোচনার বিষয় হোক। আমরা কি স্যার ক্রাইসিস ম্যানেজমেন্টের সক্ষমতা, ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা এখন যেটা করছি, যেটা আমরা পাইলাম জ্বালানির ক্ষেত্রে, দেখেন জ্বালানির ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে একটা বাফারের কথা চিন্তা করব। তারপরে দ্বিতীয়ত করব হচ্ছে যে আমার যেন এই যে যতগুলো ক্যালেন্ডার অনুযায়ী আমার যেন প্রত্যেকটা জিনিস থাকে, দ্বিতীয় সরবরাহ। দ্বিতীয় হচ্ছে আমাদেরকে মধ্যমেয়াদী পরিকল্পনায় যেতে হবে। আর কত আমরা আমদানি নির্ভর থাকবে? দেখেন কি বললো যে সমুদ্র জয় হয়েছে, কোথায় প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট এখনো একটাও হয়, ডেটাও নাই আমাদের, একটাও নেই। তারপরে বাপেক্সের বৃদ্ধি করব, কোথায়? তারপরে বলা হলো যে ইস্টার্ন রিফাইনারি সক্ষমতা বৃদ্ধি করব, কোথায়? তারপরে বলা হয়েছিল যে এইখানে এলএনজি, এই ল্যান্ড পোর্টের ব্যবস্থা করবে যাতে এলএনজি ঢোকে, কোথায়? মানে কথামালাতে আমরা যেগুলো আইডেন্টিফাই করছি মধ্যমেয়াদে, আপনারা বাজেটের সময় দেখবেন যে আমরা এটা আইডেন্টিফাই, হ্যাঁ। এবং 180 দিনের ক্ষেত্রে মানে হচ্ছে যে আমরা হচ্ছে 6 মাস। তার মানে এই আগের যে সরকারের বাজেট আমাদেরকে মেনে নিতে হচ্ছে, কারণ এটা তো কন্টিনিউটি। এটা তো ভারত না, যেখানে হচ্ছে যে নতুন সরকার এসেই কিন্তু ভোট অন অ্যাকাউন্টস করতে পারে, কিন্তু আমাদের সংবিধানে সেই সুবিধাটা নাই। যার ফলে আমাদেরকে ওইটা মানতে হচ্ছে। সেই জন্য আমরা ভাগ করেছি যে 180 দিনের মধ্যে, কারণ তাহলে আমাদের সরকারের অংশ দেখা যাবে।